ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল এইচএসের ক্লাস 12-এর 4th সেমিস্টারের সিলেবাসে তোমাদের যে প্রোজটি রয়েছে ডাউন দ্য র্যাবিট হোল, সেই প্রোজটি থেকে এর আগের ক্লাসে আমরা 2 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা তোমাদের টেক্সট বুকে ডাউন দ্য র্যাবিট হোল থেকে এক্সারসাইজ হিসেবে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেব। তোমরা অনেকেই মেসেজ করেছিলে যে কোয়েশ্চেনগুলো যেগুলো টেক্সটে উল্লেখ করা আছে সেগুলোর অ্যান্সারগুলো বা সেই কোয়েশ্চেনগুলো সলভ করে একটা ক্লাস প্রোভাইড করতে। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের এই ক্লাসে আমি এক্সারসাইজের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমাদের পরীক্ষার বেশি বাকি নেই। এইচএসের স্টুডেন্টরা অবশ্যই প্রিপারেশন শুরু করে দিয়েছো এবং তোমাদের প্রিপারেশনের জন্য এই চ্যানেলে তোমরা তোমাদের সিলেবাসের সেমিস্টার 4-এর সিলেবাসের প্রত্যেকটি টেক্সটের ইন ডিটেইল এক্সপ্ল্যানেশন পেয়ে যাবে এবং সঙ্গে প্রত্যেকটি টেক্সট থেকে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নসহ প্রশ্ন উত্তরের ক্লাসেসও পেয়ে যাবে। তাই যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে এবং ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা তোমাদের আপকামিং এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও এক্সামের ভালোভাবে প্রস্তুতির জন্য তোমরা তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটি টেক্সটের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন সহ নোটস এবং প্রত্যেকটি টেক্সট বেসড গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে হলে সরাসরি তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের এক্সামের ফুল সিলেবাস নোটস তোমরা পিডিএফ আকারে পারচেস করতে পারো খুবই স্বল্প মূল্যে। আশা করি তোমাদের এক্সামের উদ্দেশ্যে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি আগামী পরীক্ষাতে ইংলিশে তোমাদেরকে ভীষণ হেল্প করবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস আর চার্জেবল। এছাড়াও গ্রামার নিয়ে যারা যারা চিন্তিত, গ্রামার রিলেটেড যে কোনো ধরনের ক্লাসেস পেতে চাইলে বা নিজেদেরকে গ্রামারের এই ভয় কাটাতে চাইলে তোমরা সরাসরি আমার পেড গ্রামার মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে মাত্র ₹29 তোমরা মান্থলি এই পেড মেম্বারশিপ কোর্স পেয়ে যাচ্ছ। এই পেড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তোমরা চাইলেই সেই লিঙ্কে ক্লিক করে গ্রামার মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে গ্রামার রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসেস রয়েছে। আশা করি সমস্ত ক্লাসগুলি তোমাদেরকে গ্রামারের ওপরে খুবই দক্ষতা অর্জন করতে খুবই হেল্প করবে। এই ক্লাসেসগুলো একবার ফলো করলে আশা করি গ্রামার সংক্রান্ত কোনো ধরনের ভীতি আর তোমাদের মধ্যে থাকবে না। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। লুইস ক্যারলের লেখা বিখ্যাত সেই প্রোজ প্যাসেজ ডাউন দ্য র্যাবিট হোল তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, যেটা অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড থেকে নেওয়া। তো সেই টেক্সট থেকে তোমাদের এইচএসের টেক্সট বুকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো মেনশন করা ছিল আজকের ক্লাসে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি আলোচনা করে দেব। এখানে আমি প্রশ্নগুলো দেখাচ্ছি। দেখো, অ্যালিস মানে ডাউন দ্য র্যাবিট হোলের এই যে প্রশ্নগুলি টেক্সটে দেওয়া রয়েছে, টোটাল 3টি কোয়েশ্চেন রয়েছে, দুটো 2 মার্কসের এবং একটা 6 মার্কসের। দেখো, প্রথম কোয়েশ্চেনই তাহলে কি বলা হয়েছে যে হোয়াট হ্যাড সিমড ন্যাচারাল টু অ্যালিস, কোন বিষয়টি অ্যালিসের কাছে স্বাভাবিক মনে হয়েছিল। ওয়েন শি শুড হ্যাভ ওন্ডার্ড অ্যাবাউট ইট, যখন তার অবাক হওয়া উচিত ছিল, মানে এই বিষয়টা সম্পর্কে যখন তার অবাক হওয়া উচিত ছিল তখন সে সেটা সম্পর্কে স্বাভাবিক ছিল বা স্বাভাবিক মনে হয়েছিল সেই বিষয়টা তাকে। সেটা কোন বিষয়টা? অ্যান্সার কি দিয়েছি দেখো, ইট সিমড কোয়াইট ন্যাচারাল টু অ্যালিস টু হেয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ, ও ডিয়ার, shall be late. Sorry, I shall be late. She didn't wonder about a talking rabbit until it took a watch out of its waistcoat pocket. তাহলে অ্যালিস যখন সেই গোলাপি চোখ যুক্ত সাদা খরগোশকে তার পাশ দিয়ে দৌড়ে যেতে দেখলো, তখন তার অবাক হওয়ার মতো কিছুই মনে হয়নি, কিন্তু তার অবাক হওয়া উচিত ছিল। কিন্তু যখন খরগোশটা নিজের মনে মনে বলল, ও ডিয়ার, আমার দেরি হয়ে যাবে,
তখন অ্যালিসের কাছে বিষয়টা সম্পূর্ণ স্বাভাবিক মনে হয়েছিল। এই যে বলেছে সি ডিডন্ট ওন্ডার, এটা সম্পর্কে সে আশ্চর্য হয়নি। Her initial lack of surprise at a talking animal seemed normal at that time, but she realized later, পরে অনুভব করেছে, that she ought to have wondered about. তাহলে প্রথমত কোনো প্রাণী কথা বলে না, অ্যালিসের প্রাথমিক প্রতিক্রিয়াটা কিরকম ছিল? বিস্ময়করভাবে উদাসীন। আর এই আচরণ এটাই প্রমাণ করে যে সে তখনও পর্যন্ত তার চেনা জগতের নিয়মেই ছিল, যেখানে এই যে অদ্ভুত ঘটনাগুলো এগুলো প্রথমেই কিন্তু মানুষের মনোযোগ আকর্ষণ করে না। মানে র্যাবিট কথা বলছিল, এটা তো অদ্ভুত ঘটনা, কিন্তু এই অদ্ভুত ঘটনাটা তার মনোযোগ আকর্ষণ করেনি। সে সেটাকে ক্যাজুয়ালি নিয়েছে, স্বাভাবিক মনে করেছে। তার স্বাভাবিক ধারণা ভেঙে গিয়েছিল কখন না, যখন এই খরগোশটা পকেট থেকে ঘড়িটা বের করে দেখলো। তখন অ্যালিসের প্রথমবার উপলব্ধি হলো যে এটা কোনো সাধারণ খরগোশ নয়। এই যে খরগোশটা যে পকেট থেকে একটা ঘড়ি বের করছে, সে কখনো সাধারণ খরগোশ হতে পারে না। এবং পরে এটা তার অনুভব হয়েছিল যে আমার তখনই যখন এ খরগোশ তার পকেট থেকে ঘড়িটা বের করেছিল, অবাক হওয়া উচিত হলো, অবাক হওয়া উচিত ছিল। এই উপলব্ধিটা তার স্বাভাবিক যে জগৎ থেকে, মানে ওয়ান্ডারল্যান্ডের অদ্ভুত জগতে প্রবেশের প্রথম ধাপ ছিল, সেটাই বুঝতে পারলাম। তাহলে অ্যালিস প্রথমে একটা কথা বলা সাদা খরগোশ দেখে অবাক হয়নি। খরগোশ যখন বলল আমার দেরি হয়ে যাচ্ছে, তখনও তার কাছে এটা স্বাভাবিক ব্যাপার মনে হয়েছিল। কিন্তু খরগোশটি তার পকেট থেকে যখন ঘড়িটা বের করে দেখলো, তখন অ্যালিস প্রথম বুঝলো যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। তার তখনই অবাক হওয়া উচিত ছিল, কিন্তু প্রথমে সে এটাকে স্বাভাবিক ভেবেছিল। তাই তো, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনটা কি দেওয়া ছিল দেখো, হোয়াট ডিড অ্যালিস নোটিস অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়েল? সেই কুয়োর সাইডে অ্যালিস কি লক্ষ্য করেছিল, বা সেই কূপের পাশে বা গর্তের দেওয়ালে অ্যালিস কি লক্ষ্য করেছিল? দেখো অ্যান্সার রয়েছে, অ্যাজ অ্যালিস ফেল স্লোলি ডাউন দ্য ডিপ ওয়েল which was actually the rabbit hole, she noticed that its sides were filled with cupboards and bookshelves. Here and there she also saw maps and pictures hung upon pegs. She even took a jar of orange marmalade from one shelf as she passed. দেখো বলা হয়েছে যে অ্যালিস ফেল স্লোলি ডাউন দ্য ডিপ ওয়েল। অ্যালিস যখন সেই খরগোশের গর্ত দিয়ে নিচে পড়ে যাচ্ছিল ধীরে ধীরে, তখন সে গর্তের ভেতরের দেওয়ালগুলো দেখতে পায় এবং সেখানে সে নিচের জিনিসগুলো দেখছিল। মানে সেই যে সারি সারি ছোট আলমারি, কাবার্ড মানে আলমারি, বই রাখার তাক, বুক সেলফস, এবং সেই পেরেক দিয়ে টাঙানো সেই যে ম্যাপগুলো, মানচিত্র, আর পিকচারগুলো, ছবিগুলো, যেগুলো পেরেক দিয়ে ওই গুহা বা গর্ত বা কুয়ো যাই বলো না কেন তার দেওয়ালে টাঙানো আছে, এগুলোই সে দেখতে পেয়েছিল। তাই তো, তাহলে প্রশ্নটা কি ছিল যে ওই যে গর্তের দেওয়ালে অ্যালিস কি লক্ষ্য করেছিল? তাহলে প্রথমত হবে যে কাবার্ড, সারি সারি ছোট আলমারি, দ্বিতীয়ত বই রাখার তাক, বুক সেলফস, আর তৃতীয়ত সেই পেরেক দিয়ে টাঙানো ম্যাপস এবং পিকচার্স, পেরেক দিয়ে টাঙানো মানচিত্র এবং ছবি। এই তিনটে জিনিস সে দেখেছিল। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা কিন্তু একটা লং কোয়েশ্চেন দেওয়া রয়েছে তোমাদের সিলেবাসে। আশা করি সবাই প্যাটার্নটা জানো। দুটো 2 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে এবং একটা 6 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তো দেখো এটা 6 নম্বরের কোয়েশ্চেনের জন্য দেওয়া রয়েছে, হোয়াট হ্যাপেন্স when Alice jumps down the rabbit hole both in physical and psychological aspect? বলা হয়েছে যে অ্যালিস যখন গর্তের, মানে খরগোশের গর্তে ঝাঁপ দেয়, তখন শারীরিক মানে ফিজিক্যাল এবং সাইকোলজি মনস্তাত্ত্বিক দিক থেকে তার কি কি ঘটেছিল। এর অ্যান্সারটা অনেকটাই বড় হবে, তো আমরা কয়েকটা স্টেপে এটাকে আলোচনা করব। When Alice jumps down the rabbit hole, it triggers significant experiences in both physical and psychological aspect. যে অ্যালিস গর্তে ঝাঁপ দিয়েছিল যখন, তার এই ঝাঁপ দেওয়াটা তার শরীর এবং মনের ওপর দুরকম ভাবে প্রভাব ফেলেছিল। এবারে কি দুরকম ভাবে প্রভাব ফেলেছিল সেটাকে আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করছি। প্রথমে আসছে ফিজিক্যাল অ্যাসপেক্ট, শরীরের দিক থেকে
কিভাবে প্রভাব ফেলেছে। প্রথমত, অ্যালিস এন্টার্স আ লং ডিপ ডার্ক টানেল অর ওয়েল and experiences a slow continuous fall that seemed to last a very long time। মানে সে খুব ধীরে ধীরে নিচের দিকে পড়ছিল, তার মনে হচ্ছিল সে বাতাসে ভেসে বেড়াচ্ছে, এবং এতক্ষণ ধরে পড়ছিল, একটা লং টাইম ধরে সে নিচে পড়ছিল, তাই তো। মানে অ্যালিসের পতন স্বাভাবিক মধ্যাকর্ষণ শক্তি মেনে চলেনি, এটা অত্যন্ত ধীর গতি সম্পন্ন, অনেকটা বাতাসের মতো ভেসে বেড়ানো, এটা অস্বাভাবিক গতি, যেটা তাকে চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার সুযোগ দিয়েছিল। কারণ নইলে তো যদি কোনো মানুষ এত নিচু একটা গর্তে পড়ে, আশেপাশে ওই গর্তের দেওয়ালে কি কি রয়েছে সেটা তো তার পক্ষে দেখা সম্ভব নয়, তাহলে তার সেই পতনের গতিটা মধ্যাকর্ষণ শক্তির স্বাভাবিক নিয়মটা মানেনি। সে বাতাসের মতো হাওয়ায় ভেসে ভেসে পড়ছিল, তার কাছে এতটাই সময় ছিল সে আশেপাশের জিনিসগুলো দেখতে পাচ্ছিল, এটাই বলা হয়েছে। দ্য ফল ইজ disorienting and she has plenty of time to look around and even grab objects from shelves on the tunnel walls। তার পতনটা মানে নিচে যে পড়ছিল এটা এতটাই দীর্ঘ ছিল যে অ্যালিস পৃথিবীর কেন্দ্র ভেদ করে যেন অন্য পাশে চলে যাওয়ার বিষয়েরও একটা চিন্তা তার মাথায় এসেছিল, তাই তো। সে তো ভেবেছিল যে বোধহয় আমি পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাচ্ছি, এতক্ষণ ধরে পড়ছি। সময় এবং দূরত্বের স্বাভাবিক ধারণা এখানে কিন্তু ভেঙে গিয়েছিল, এটাই দেখতে পাচ্ছি। স্বাভাবিক এতক্ষণ ধরে যদি কেউ পড়ে কোনো গর্তে, এটাই বলা হয়। সেও একটা ছোট বাচ্চা, সে এটাই ভেবেছিল আমি বোধহয় পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাচ্ছি, কিন্তু কেন্দ্রে তো আর সবাই পৌঁছতে পারবে না, তাহলে এই ক্ষেত্রে কোনো নিয়মই আমরা মানা হচ্ছে দেখতে পাচ্ছি না সায়েন্সের। নেক্সট, she lands safely and unhurt on a heap of dry leaves at the bottom। আর শেষমেশ কিভাবে সে অবতরণ করলো? নিরাপদভাবে শুষ্ক পাতার খড়ের স্তূপের ওপরে, নরম একটা স্তূপের ওপরে সবশেষে সে সম্পূর্ণ অক্ষত অবস্থায় পড়ে গেল এবং পড়ে সে উঠে দাঁড়ালো। এটা বাস্তবতার একদম বিপরীত, স্বপ্নের জগতের নিরাপত্তার মতো। বাস্তব জগতে এরকম হয় না, কেউ পড়ে গেলে এতক্ষণে তার হাড় মাথা সব ভেঙে যেত, কিন্তু তার দেখো কি হয়েছে, এত নিচে পড়েও বাস্তবের বিপরীতে যেন স্বপ্ন জগতের নিরাপত্তাকে এখানে তুলে ধরা হয়েছে, একটা যেন স্বপ্নময় জগৎ দেখানো হয়েছে। এই তিনটে ফিজিক্যাল অ্যাসপেক্ট আমরা দেখতে পাই। তাহলে তার পতন স্বাভাবিক মধ্যাকর্ষণ শক্তি মেনে চলেনি, এত আস্তে আস্তে পতিত কে হয় রে বাবা। তারপরও আমরা দেখতে পাই যে পতন অনেকক্ষণ ধরে চলছিল, অনেকক্ষণ ধরে, এবং তার মনে হয়েছিল সে একদম কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। সময় এবং দূরত্বের স্বাভাবিক ধারণা এখানে ভেঙে গিয়েছিল। এত আস্তে যদি পতিত হয়, কি করে কেন্দ্রে এত তাড়াতাড়ি যাবে, সেটাও একটা ভাবার বিষয়। তৃতীয়ত, এতক্ষণ এবং এতটা নিচে পড়ার পরেও সে অক্ষত অবস্থায় থাকলেও পড়লো একটা শুষ্ক খড়ের স্তূপের ওপরে, নরম স্তূপের ওপর। এই তিনটে ফিজিক্যাল অ্যাসপেক্ট আমরা দেখতে পাই, মানে শারীরিক দিক থেকে এইগুলো ঘটেছিল। আর সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কি, মনস্তাত্ত্বিক দিক থেকে কি কি ঘটেছিল? দ্য ফল সিম্বলাইজেস হার ট্রানজিশন ফ্রম দ্য লজিক্যাল স্ট্রাকচার্ড ওয়ার্ল্ড of reality into the nonsensical dreamlike world of wonderland। তাহলে বাস্তবতার সাথে সংযোগ বিচ্ছিন্ন দিয়েছে। গর্তে ঝাঁপ দেওয়ার মধ্য দিয়ে অ্যালিস তার পরিচিত সেই র্যাশনাল ওয়ার্ল্ড মানে যৌক্তিক পৃথিবী ছেড়ে সম্পূর্ণ একটা অবাস্তব জগতে প্রবেশ করলো। তাহলে এই যে পড়ে যাওয়া বা পতনটা তার মানসিক সীমানা অতিক্রম করার একটা প্রতীক। বাস্তব জগতে যা দেখছিল এখানে পুরোপুরি একটা অবাস্তব জগতে যাচ্ছে, তাহলে সে তার মানসিক সীমানা অতিক্রম করে যেন অন্য একটা অবাস্তব জগতে প্রবেশ করছিল। এটাই সিম্বলাইজ, মানে এটাই এই পতনের প্রতীক হয়েছে। যে ইনিশিয়ালি মানে প্রথমে শি ফিলস কিউরিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস, সে ভয় পায়নি, কৌতূহলী হয়ে উঠেছিল, তাই তো। টকিং টু হারসেলফ অ্যান্ড ওয়ান্ডারিং অ্যাবাউট থিংস লাইক ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড। প্রথমে সে ল্যাটিটিউড এবং লংগিটিউড নিয়ে নিজের সাথে নিজে কথা বলছিল, কোনো রকম ভয় পায়নি যে সে পড়ে যাচ্ছে একটা অচেনা অজানা জগতের উদ্দেশ্যে, অবাস্তব। কথা বলছে নিজের মধ্যে, ডেমনস্ট্রেটিং হার ডিজায়ার টু অ্যাপ্লাই হার স্কুলিং টু হার আনইউজুয়াল সিচুয়েশন। তাহলে প্রথমে এই যে ভয় না পেয়ে কৌতূহলী হয়ে ওঠাটা, সে তার শেখা জ্ঞানগুলো মানে ভূগোল, ব্যাকরণ, এই যে জ্ঞানগুলো স্কুলে শিখেছে সেটা দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, যেটা তার শিশুসুলভ বুদ্ধিমত্তাকে প্রকাশ করে, তাই তো। প্রথমের দিকে এটাই দেখেছিলাম
সে এতটাই ছোট শিশুসুলভ, ভয় পাওয়ার পরিবর্তে সে উৎসাহী হয়ে কি কি শিখেছে সেগুলোর দ্বারা এগুলো বিচার করার চেষ্টা করছিল। এটাই মনস্তাত্ত্বিক দিকে তার ঘটেছিল। নেক্সট, as more out of the way things happen, her understanding of the normal rules of her world is changed, and she began to think that very few things indeed were really impossible. এবারে পরিচয় সংকট, আইডেন্টিটি ক্রাইসিস দেখা দিয়েছে এবং বিস্ময়। যতই সে নিচের দিকে যেতে থাকছে অদ্ভুত জিনিস দেখতে থাকছে, তাই তো? আর ততই তার নিজের পরিচয়, জগতের নিয়ম, মানে সে যে জগতে থাকতো সেই নিয়ম সম্পর্কে সন্দেহ বাড়তে থাকছে। কারণ সে যে জগতে থাকতো সেই জগতের নিয়ম তো এই জগতে যেখানে এখন সে পড়ছে কোনো কিছু মিলছে না। তো সেই জন্য তার মনে প্রশ্ন জাগছে। সে মনে মনে প্রশ্ন করে, আমি কি এখনো আমি আছি নাকি আমি অন্য কেউ হয়ে গেছি? ওই যে was I the same when I got up this morning? আজকে সকালে যে উঠেছিলাম যেই আমি, সেই কি আমি এখনই না অন্য কেউ? এই ঘটনাটি তার মনে এমন একটা ধারণা তৈরি করে যে এই যে নতুন জগৎ, এই জগতে খুব কম জিনিসই সত্যি অসম্ভব। মানে সে এখন যে জগতে প্রবেশ করেছে এখানে সবই সম্ভব। তাই বলেছে খুব কম জিনিসই এখানে অসম্ভব। ভেরি ফিউ থিংস ইনডিড ওয়্যার রিয়েলি ইম্পসিবল। এবং এখানেই তার মনস্তাত্ত্বিক যাত্রা শুরু হয়েছে। She starts to question her own identity and her understanding of the world around her, which is a key theme of her psychological journey in Wonderland. তাহলে সে নিজেকে প্রশ্ন করেছিল নিজের আইডেন্টিটি নিয়ে, যে আমি কি সত্যি এরকমই আছি, and her understanding of the world around her, তার চারপাশের জগৎ সম্পর্কে তার যে বোধগম্যতা, which is a key theme, যেটা মূল বিষয়বস্তু of her psychological journey, তার এই মনস্তাত্ত্বিক যাত্রার in the Wonderland, এই ওয়ান্ডারল্যান্ড। তাহলে মানে চারপাশের এই জিনিসগুলো দেখে যখন নিজের বাস্তব জগতের সাথে সে মিল পাচ্ছিল না, নিজের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছিল তার। তখন সে নিজেকে প্রশ্ন করা শুরু করেছিল, আমি কি সেই নাকি চেঞ্জ হয়ে গেছি? কারণ এই জগতের সাথে তো কোনো মিল পাচ্ছি না, এখানে তো সবকিছুই সম্ভব দেখছি। তাহলে সত্যি কি আমি সেই ছিলাম যে ওই জগতে সকালে উঠেছিলাম, নাকি আমি অন্য কেউ? আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছে। এটাই আমরা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট হিসেবে দেখতে পাচ্ছি। তাহলে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট হিসেবে আমরা দেখতে পেলাম বাস্তবতার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গর্তে ঝাঁপ দেওয়ার ফলে একটা যৌক্তিক পৃথিবী ছেড়ে সম্পূর্ণ অবাস্তব জগতে সে প্রবেশ করছে। তার যে মানসিক একটা সীমানা সেটা অতিক্রম করার প্রতীক এটা। তার মানসিক সীমানা অতিক্রম করে সে একটা অন্য জগতে প্রবেশ করছে। দ্বিতীয়ত দেখতে পেলাম প্রথমে ভয় পায়নি, কৌতূহলী হয়ে উঠেছিল। তার শেখা জ্ঞানগুলো দিয়ে, বাস্তবের সেই জ্ঞানগুলো দিয়ে এখনকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, যেটা তার শিশুসুলভ আচরণের প্রমাণ। আর তৃতীয়ত কি না, যখন সে দেখতে পেল এখানে কোনো কিছুই অসম্ভব নয়, তখন নিজের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হলো তার। বাস্তব জগতের সাথে, মানে তার জগতের সাথে যখন এটার মিল পেল না, বুঝতে পারলো যে সে কি আদৌ সে নাকি অন্য কেউ। কারণ এই জগতের সাথে কোনো মিল নেই, এখানে তো সবই সম্ভব যেটা ওই জগতে সম্ভব ছিল। তো এই মনস্তাত্ত্বিক দিকগুলো আমরা খুঁজে পেলাম অ্যালিসের। আর এর আগেই তো শারীরিক দিকগুলো আলোচনা করেইছি। আশা করি শারীরিক দিক মানে ফিজিক্যাল অ্যাসপেক্ট এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট দুটোতেই 3টে করে যে পয়েন্ট আলোচনা করলাম সেগুলো সবাই বুঝতে পেরেছো। এবং এক্সারসাইজে দেওয়া এই যে 3টে কোয়েশ্চেনের অ্যান্সার যেগুলো আলোচনা করলাম, আশা করি এগুলো নিয়ে কারো কোথাও আর অসুবিধে নেই। তোমরা প্রত্যেকটি টেক্সট ভালোভাবে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে, মানে বুঝে পড়বে। তার জন্য সমস্ত ভিডিওস অ্যাভেলেবেল রয়েছে আমার চ্যানেলটা ফলো করে নেবে। এবং প্রত্যেকটি টেক্সট থেকে এভাবেই এক্সারসাইজ প্লাস এক্সাম ওরিয়েন্টেড সাজেশন ওয়াইজ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত কোয়েশ্চেন আনসার সহ ডিসকাশনের ক্লাসেসও তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। তাই WBHS ক্লাস 12 4th সেমের স্টুডেন্টরা অবশ্যই চ্যানেলটা ফলো করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার করে দিও। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।